সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আইএফআইসি নিবেদিত এই সময় অনুষ্ঠানে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা মূলত দুটো বিষয়কে আলোচনার জন্য ঠিক করেছি। জুলাই মাস চলছে, এই জুলাই মাসে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব এবং এই জুলাই আন্দোলন এবং জুলাই সংস্কার সার্বিকভাবে যে সংস্কার প্রস্তাবগুলো, জুলাই সনদে স্বাক্ষরিত সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, এই নিয়ে সরকার এবং বিরোধী দল একটা মুখোমুখি অবস্থানে আছে। এ নিয়ে আমরা কথা বলবো। আর কথা বলবো বাংলাদেশের জুলাই আন্দোলনের অনেকটা আদলেই দিল্লিতে ককরোচ পার্টির যে আন্দোলন হচ্ছে, এটা গত কয়েকদিন থেকে আন্দোলন একটা মোমেন্টাম পর্যায়ে পৌঁছে গেছে বলা যায়। এই নিয়েও কথা বলবো। কথা বলার জন্য দুজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির যুগ্ম মহাসচিব। প্রিন্স ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আরও রয়েছেন ফয়সাল মাহমুদ, সাবেক প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন, নয়াদিল্লি। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই একটু জুলাই গণ অভ্যুত্থান, বাংলাদেশে এই বহু আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। জনাব ফয়সাল মাহমুদ, আপনার কাছ থেকে শুরুতে একটু শুনতে চাই, জুলাই আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং কি পর্যায়ে আছে, আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ আপনাকে। জুলাই, দেখুন আপনি যে শব্দটা ইউজ করলেন জুলাই বিপ্লব, এখন এই জায়গায় আমি একটা ছোট্ট আপত্তি দিয়ে শুরু করি, কারণ আমি এটাকে অভ্যুত্থানই বলি, যদিও আমি রাষ্ট্রীয়ভাবে এখনো অভ্যুত্থানই বলা হচ্ছে। রাইট, এক্স্যাক্টলি। তখন আমরা জুলাই বিপ্লবী বলছিলাম যখন হয়েছিল, কারণ বিপ্লবের আসলে সেই বিপ্লবী যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা আসলে এর পরবর্তীতে থাকেনি, সেই কারণে এটাকে আমরা অভ্যুত্থানই বলি। হ্যাঁ, জুলাই অভ্যুত্থান, আমাদের 2024-এ যে জুলাই অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানটা আমার কাছে মনে হয় 100% সাকসেসফুল। এই সেন্সে যে, কারণ অভ্যুত্থানের যে আলটিমেট লক্ষ্যটা ছিল একটা বাজে একটা ডিক্টেটরিয়াল গভর্নমেন্টকে হটানো। এখন নানান রকম শব্দ, ওই যে শব্দ চয়নের ক্ষেত্রে একটু কেয়ারফুল, কারণ ফ্যাসিস্ট বললেও আবার আলাদা একটা হিসাব। বাট আমি বলছি ডিক্টেটরিয়াল একটা গভর্নমেন্টকে যে হটানো, সেটা হটানো হয়েছে। সো এই হিসেবে ওই অভ্যুত্থানটা সাকসেসফুল, কারণ এটাতে একটা 21 দিনের একটা বিস্ফোরণ, কিন্তু সেটার আগে অনেক লম্বা সময় ধরেই কিছু পুঞ্জীভূত ক্ষোভগুলো ছিল, সেগুলোর মাধ্যমে সেই অভ্যুত্থানটা সফল। এখন সেই অভ্যুত্থানটা যেটা, যে আসলে সত্যি কথা কি, যে অভ্যুত্থানটা এত, ওই যে বললাম 21 দিনের ব্যবধানে, তো এটা যে পর্যায়ে অভ্যুত্থানটা হয়ে যে আউটকামটা এসেছে, সেটার পরবর্তীতে মানুষের আসলে অনেক আকাঙ্ক্ষা ছিল। কারণ লম্বা সময় যেটা হয় কি, যে স্বৈরাচারী শাসনের আন্ডারে আপনি যদি লম্বা সময় থাকেন, তাহলে আপনার ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে যায়। সেটাই হয়েছিল। তো ধ্বংস হওয়ার পর আমাদের মেইন অ্যাসপিরেশনটা কি ছিল, সেই যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস, সেগুলোকে যেন আমরা প্রপার ওয়েতে আবার রিশেপ দিতে পারি, রিশেপ করতে পারি। এটার জন্য রিফর্মের দরকার ছিল। ইন্টারিম গভর্নমেন্ট আমি যদি ইন্টারিম গভর্নমেন্টের একজন এমপ্লয়ি ছিলাম, তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, আমি তাদের পক্ষে এটুকু বলতে পারি, আমার ধারণা এবং আমি যতটুকু দেখেছি, তাদের বোধহয় সদিচ্ছার কোনো ঘাটতি ছিল না। রাজনৈতিক দলগুলো তাদেরকে একটা সময় পর্যন্ত, ইনক্লুডিং এখানে বিএনপি প্রিন্স ভাই আছে, যে বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে, তারপর জামাত, তারপর এনসিপি, তাদেরও সাপোর্ট ছিল, সবাই মিলেই সেই জিনিসটাকে। কিন্তু আসলে যেটা হয়েছে যে জুলাই, এখন যদি আপনি সত্যি কথা, যে এখন জুলাইয়ের যে স্পিরিট যেটা বলা হয়েছিল, যে পরবর্তীতে জুলাইয়ের পরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা আসলে আমার ধারণা নিজেদের মধ্যেই অনেক মতভেদ তৈরি হয়েছিল, যে রাজনৈতিক দলগুলো তারা আসলে কতটুকু পর্যন্ত রিফর্ম করবে, কি করবে, সেটাতে আসলে একটা শেষ পর্যায়ে পর্যন্ত একমত হতে পারেনি। যেমন বিএনপি, তাদের কিছু নোট অফ ডিসেন্ট ছিল, সেই নোট অফ ডিসেন্টগুলা তারপর যখন জুলাই অর্ডিন্যান্স হলো, জুলাই অর্ডার, আবার জুলাই অর্ডার অর্ডিন্যান্স, তারপর পরবর্তীতে সে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার পর আমরা কি দেখলাম, যে আপনার প্রথম পার্লামেন্টারি সেশনে কিন্তু কিছু মেজর অর্ডিন্যান্সগুলোকে ল্যাপস করতে দেওয়া হলো। কারণ বিএনপির এখানে তাদের বিএনপির স্ট্যান্সটা হচ্ছে যে আমরা আমাদের যেটুকু বলেছি সেটুকু আমরা করব। ওই অর্থে তারা ঠিক আছে, কারণ তারা তো জুলাই সনদ যেটা সেটাতে করেছে, কিন্তু অর্ডিন্যান্স যেগুলো অ্যাড হয়েছে এগুলো এখানে আপনি মানে এটাকে আপনি তর্ক হিসেবে আমরা রাখতে পারি, আমরা পার্লামেন্টারি ডিবেট করতে পারি, এটা নিয়ে হয়তো বিরোধী পক্ষ আন্দোলনও করতে পারি, বাট এটা আসলে ডিবেটের বিষয়। বাট হ্যাঁ, মোটা দাগে যদি বলি, যে আমার মনে হয় যে অভ্যুত্থানটা সফল, অভ্যুত্থানটার পারপাসটা সার্ভ হয়েছিল। অভ্যুত্থানের পরবর্তী যে অ্যাসপিরেশন, সেটা এখনো জাস্ট অধরা রয়ে গেছে, সেটা এখনো আমার কাছে মনে হয় না খুব বেশি পরিমাণে কোনো কিছু সার্ভ হয়েছে। বাট হ্যাঁ, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেছে, তাদের কিছু পজিটিভ, কিছু নেগেটিভ সাইড সবই আছে। পার্লামেন্ট ভাইব্রেন্ট, আমরা অ্যাটলিস্ট, আমার কাছে মনে হয় যে যখনই ইন হাইন্ডসাইট আমি চিন্তা করি যেটা থেকে আমরা কি পেয়েছি, আমরা অ্যাটলিস্ট
অসম্ভব বাজে একটা শাসন থেকে মুক্তি পেয়েছি। So, আমার কাছে এই অভ্যুত্থানটা একটা successful। নির্বাচন পেয়েছি, একটা নির্বাচন নির্বাচনটা পেয়েছি। একটা নির্বাচন যেটাকে আপনি অবশ্যই যে কোনো বিচারে মোটামুটি সাকসেসফুল নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন বলতে পারেন। So, এগুলো হচ্ছে এই অভ্যুত্থানের সফল আউটকাম। ব্যর্থ আউটকাম হচ্ছে যদি বলেন যে আমাদের রিফর্ম প্রশ্নে আমরা সবাই একমত হতে পারিনি, আর সেই না যতটুকু হয়েছে এটাও কি খুব কম যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। এটা সাবজেক্ট টু ডিবেট। এটা হচ্ছে আপনার একমত যেটা হয়েছে, কিন্তু opposition- সেটা বাস্তবায়নের মানে এখনো দৃশ্যমান কিছু হয় নাই, সেটা নিয়ে অনেক কম হয়েছে, হয় নাই বললেও ঠিক হবে সেটা না। অবশ্যই যে বিএনপি গভর্নমেন্ট তো মাত্র তাদের 5 জার্নি মাস শুরু হলো, করলো, মাত্র 5 মাস হলো। শুরু করলো, আমরা হয়তো সামনের দিকে আরো দেখবো। প্রিন্স ভাই, এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি? যেটা উনি বলছেন যে ফয়সাল মাহমুদ যে কথাটা বললেন যে লক্ষ্য নিয়ে সরকারের পতন, হাসিনা সরকারের পতন, হাসিনাকে বিদায় নিয়ে, এটা তো সফল হয়েছে, আর এর পরে বড় সফলতা হলো নির্বাচন। কিন্তু সংস্কারের যে বিষয়গুলো ছিল এগুলো নিয়ে এখনো উনি আউটকাম বলতে যা বোঝায় সেটা এখনো কিছু হয় নাই। গতকালকে আমরা দেখেছি প্রধানমন্ত্রী, সমমনা রাজনৈতিক দল তারা জোটবদ্ধ মানে আন্দোলনে ছিল, একসাথে ছিল, তাদের নিয়ে মিটিং করেছেন এবং তারপরে ব্রিফিংয়ে মহাসচিব বলেছেন, বিএনপি মহাসচিব, যে আমরা 31 দফার আলোকে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করব। তো 31 দফার তো 16 দফা স্বাক্ষরিত জুলাই সনদেও আছে। এই 16 দফাটা আমি বললাম যে আমি নিজেই হিসাব করে দেখেছি। আর আপনি কি বলেন, আসলে এই সংস্কার নিয়ে কি আমরা হতাশার মধ্যে থাকবো নাকি আশার কোনো বাণী আপনি ধন্যবাদ শোনাবেন? জাহিদ ভাই আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে ফয়সাল মাহমুদ ভাই আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই যে জুলাই যে আন্দোলনটা হয়ে গেল, আমাদের শত বছরের ইতিহাসে এই আন্দোলনটা একটা অনন্য আন্দোলন ছিল, এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ তো অবশ্যই, মুক্তিযুদ্ধ তো সব কিছুর উপরে। এই মুক্তিযুদ্ধের পরে যদি আমরা কোনো কিছু বিবেচনা করি তাহলে দুইটি বড় দাগে আমরা আমাদের যে পরিবর্তন যেটা ছিল একটা 90 এবং পরে জুলাই, এবং জুলাই আন্দোলনটা একটা অনন্য আন্দোলন ছিল। এখানে স্বতঃস্ফূর্ততা ছিল ব্যাপক, জনগণের, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলের অংশগ্রহণটা এটা ব্যাপক ছিল, এবং এটা প্রকৃত অর্থে একটা গণ অভ্যুত্থান ছিল। সেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো কি সেটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আকাঙ্ক্ষা যে আমরা কি নতুন বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম, যেখানে আপনার বৈষম্য থাকবে না, যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে মানুষের অধিকার থাকবে, যেখানে সাম্যবাদী একটা চিন্তা আমাদের মধ্যে থাকবে। এই যে একটা তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকে কিন্তু গণ অভ্যুত্থানটা হইতো। যদিও আন্দোলনটা শুরু হয়েছিল, আপনার যে মূল আন্দোলনটা শুরু হয়েছিল আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, আপনার কোটা বিরোধী আন্দোলন থেকে, কিন্তু এটা যদি প্রেক্ষাপট আপনি দেখেন, আপনার একদম দীর্ঘ 17 বছরের যে অগণতান্ত্রিক শাসন, আওয়ামী লীগের যে ব্যর্থতা, তাদের যে দুর্নীতি, তাদের যে লুটপাট, এই যে গণতন্ত্রকে হরণ করা, বাংলাদেশের মালিকানাকে কেড়ে নেওয়া এবং জনগণের কণ্ঠ রোধ করা, এর মধ্য থেকে যে পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে বৈষম্য বিরোধী আন্দোলনে, যখন হাসিনা আপনার নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে লাগলো, এবং সেই সময় মানুষের মধ্যে একটি স্বতঃস্ফূর্ত একটা বিস্ফোরণ কিন্তু ঘটে, একটা মানুষ কিন্তু নেমে আসে, মৃত্যুকেও তখন কিন্তু ভয় পাচ্ছিল না। তো যে কারণে আপনি ধরেন সেই আন্দোলনকে অনন্য আন্দোলন বলাই যায়। সেই আকাঙ্ক্ষাটা ছিল দুর্নীতিমুক্ত একটা সুন্দর আমাদের ভবিষ্যৎ গড়ে তোলা, এবং সেই লক্ষ্যে আমরা আমাদের যে লক্ষ্যগুলি আমরা ঠিক করেছিলাম, যে বৈষম্যের বিলোপ করা, গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার সাধন করা, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, সার্বভৌমত্ব, দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন করা। এর আগে ধরেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আমরা যে আন্দোলন করছিলাম, আমরা একটা 31 দফা আমরা সংস্কার প্রস্তাব আমরা কিন্তু দিয়েছিলাম। সেই সংস্কার 31 দফার মধ্যে এই যে কথাগুলো বললাম, এর অনেকগুলোই কিন্তু সেখানে ছিল। পরবর্তীতে গণ অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবেই জনগণ কিন্তু একটা নির্বাচিত সরকার প্রত্যাশা করছিল, কিন্তু যেহেতু 17 বছরের ফ্যাসিবাদী শাসন, এরপরে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, সে কারণে তাৎক্ষণিকভাবে নির্বাচনটাও আপনার কোনো সংস্কার ছাড়া যদি করা হয়, তার নির্বাচনটাই অর্থহীন হয়ে যাবে। সে কারণে নির্বাচনে সংস্কার করতে গেলে অন্যান্য সংস্কারগুলো চলে আসে, এবং পরবর্তীতে জুলাই সনদ যেটা রাজনৈতিক একটা দলিল, রাষ্ট্রের যে দলিল যেটা সম্পাদিত হয়, আমরা এই দলিলের প্রতি সম্পূর্ণভাবে আস্থাশীল। এবং আমরা গতকালকে আপনি যে বৈঠকের কথা বলেছেন, গত পরশুদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, গতকালকে তো ছিল, গত রাতেই ছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আমাদের এই রাজপথের আন্দোলনের শরিক যারা ছিলেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে যে কথাটি তিনি বলেছেন,
যে আমরা এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব এবং 31 দফা আমরা বাস্তবায়ন করব। আপনি বলেছেন যে আকাঙ্ক্ষা, হ্যাঁ নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে 5 মাস গেল, 5 মাসে নির্বাচন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো সেগুলো বিলে পরিণত করা, একটা নির্বাচিত সরকার আসার পরে ফ্যাসিবাদের একটা জঞ্জাল, আমি আসছি জঞ্জাল সাফ করা, তারপরে ধরেন বাজেট সেশনকে বড়, এখন আমরা ধরেন জুলাই সনদ এবং এই 31 দফা বাস্তবায়নের দিকে আমরা নজর দিব। আমাদের ফয়সাল ভাই বললেন যে কয়েকটি আমরা করি নেই বলে আমরা এটা করবো না তা কিন্তু বলি নেই, আমরা বলেছি সেই পার্লামেন্টে দাঁড়িয়ে যখন এটা পাশ হলো না, আমরা বলছি অংশীদারদের সাথে আলোচনা করে আমরা কিন্তু এই বিষয়গুলো সামনে আমরা আরো বেটার কিছু আমরা নিয়ে আসতে চাই। তো সেটা পাশ করা হয় নাই বলে সেটা পাশ হবে না বা সেটা সেই বিলগুলো আবার আসবে না তা কিন্তু ঠিক না, ধৈর্য ধরতে হবে। এবং এই যে তড়িঘড়ি করে করার মধ্যে অনেক কিন্তু হোঁচট খেয়ে আমরা পড়তে পারি। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি তড়িঘড়ি করে হুটহাট করে সিদ্ধান্ত নিতে গিয়ে দেশকে তারা কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা সকলের সাথে আলোচনা করেই আমরা করতে চাই। এই যে আপনার ধরেন 1 প্লেট বিরিয়ানি আপনি খাবেন, সেটাতে আপনার হজম যেরকম হবে, 20 প্লেট বিরিয়ানি একসাথে যদি খেতে যান আপনার হজম কিন্তু সেভাবে হবে না, আপনার বদহজম হয়ে যাবে। তো সেইখানে আপনি বদহজম করতে চান না, আপনি আলাপ আলোচনা করে না, এটা জাহিদ ভাই, এটা সময় ক্ষেপণের কোনো কৌশল না, এটা রাষ্ট্রের মৌলিক একটা পরিবর্তন কিন্তু এখানে আসছে। এই যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, তারপর ধরেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে পরিবর্তনগুলো আসবে সেগুলো আপনাকে কিন্তু ধীরে সুস্থে করতে হবে। তবে এটা অনন্তকাল ধরে যে সেই সময়টা চলবে তা কিন্তু না। আমরা সংসদের প্রথম অধিবেশনে কিন্তু এই ব্যাপারে বলা হয়েছিল যে প্রথম অধিবেশন যেহেতু আপনার এই যে অধ্যাদেশগুলো বিলে পরিণত করার, দ্বিতীয় অধিবেশন বাজেট, তারপরে গিয়ে কিন্তু আমরা এগুলি চিন্তা করতে পারি। এই জন্য আপনি দেখেন সংবিধান সংশোধনের জন্য কিন্তু একটা কমিটিও করা হয়েছে, সেই কমিটির যদিও বিরোধী দল নাম দিচ্ছে না, প্রথমেই যদি তারা দিত তাহলে সেই কমিটি কিন্তু আজকে অনেক দূর কাজ এগুতে পারতো এবং আমরা সংবিধান সংশোধনের লক্ষ্যে আমরা অনেক কাজ কিন্তু আমরা সম্পন্ন করে ফেলতে পারতাম এবং আগামী অধিবেশনের প্রথম দিকে হয়তো সেইগুলো বাস্তবায়ন শুরু হয়ে যেত। আমরা সংসদেই এই সনদটা বাস্তবায়ন করতে চাই, সংসদের মাধ্যমেই। এটা সংসদ হচ্ছে সার্বভৌম সংসদ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা এই সংসদে এসছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা জনগণের প্রতিনিধিদের নিয়ে করতে চাই। আমি আপনি টেবিলে বসে করে ফেললাম তা কিন্তু না। সেই কারণেই সংবিধান সংস্কার পরিষদ হলেও তো জনগণের প্রতিনিধি দিয়েই হতো, তারা বিরোধী দল যে দাবি, দেখুন সেটা হলো সংবিধান সংশোধন করতে হবে আপনাকে। তাহলে আপনার সংবিধান কমিটিতে আসেন, বলেন সংবিধান সংশোধন পরিষদ করতে হবে, যুক্তি দিয়ে তর্ক দিয়ে ওখানে আপনি উপস্থাপন করেন। যদি সেটা হয় আবার সংবিধান সংশোধন পরিষদ হতে পারে, সেটা নিয়ে তো সময় সুযোগ শেষ হয়ে যায়নি। আজকে আমাদের শুনেন, আমাদের একটা টেন্ডেন্সি কি আমাদের মধ্যে গ্রো করেছে যে আমরা এখন আসছে যে গণভোটে যদি সংস্কার পরিষদের পক্ষে, এখন সেটা বলছেন কিংবা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি সংস্কার পরিষদের পক্ষে রায় দিয়ে দেয় তারপরে আর তো আলোচনা কিছু না। এটা তো এখানে শুনে এগুলো জোর জবরদস্তি করা। সংসদ আপনার নির্বাচিত সংসদ এসছে, আপনি কি সেখানে আলোচনা করতে পারেন না? আমরা তো বিএনপি তো মেজরিটি পার্টি, তাই না? আমরা তো বলছি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে গণভোটের বিষয়গুলো নিয়ে, যে 4টি বিষয় ছিল, এমনভাবে 4টি বিষয়কে নেওয়া হয়েছে যে সব বিষয়ে হা বলতে হবে, না হলে সব বিষয়ে না বলতে হবে। ক খ গ ঘ দিয়ে বলতেন যে আপনারা যে কটা হা বলবেন, যে হা প্রয়োজন সেখানে দিবেন, যেখানে না বলুন সেখানে না বলবেন। ওই তো আমাদের সাথে আলোচনা করেনি। জামাত এবং এনসিপি সহ ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা মিলে এই কাজটি করেছে। প্রকাশ্যে আমরা বলছি এটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। জুলাই আদেশ এবং গণভোটের যে জিনিসগুলো আমরা বলেছি যে 4টি বিষয় ছিল, ওই 4টি বিষয়ের মধ্যে 3.5টি বিষয়ের সাথে আমরা একমত, যেটা জুলাই সনদে আছে। এই যে বিষয় যেটা আছে কি বলে গণভোটের যে বাকি অর্ধেকটা, আমি বলি গণভোটের যে গণভোটের যে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু জুলাই সনদ, যেটা সংসদ ভবনের সাউথ প্লাজায় এই তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে স্বাক্ষর করা হলো, বিএনপি জামাত সহ অন্যান্য নাগরিক ঐক্য সবাই, এনসিপি করে নেই, অন্যরা স্বাক্ষর করলো। সেই জুলাই সনদের সাথে 2টি ধারার সাথে সাংঘর্ষিক, 18 নম্বর এবং 19 নম্বর ধারার সাথে।
তো এখন আপনি কেন তাহলে আপনারা আমাদেরকে দিয়ে ঐক্যমত্য করে আপনি জুলাই সনদ স্বাক্ষর করালেন? কেনই বা জুলাই সনদের কিছু পরিপন্থী বিষয় এটার ব্যাখ্যায় ডক্টর আলী রিয়াজ যেটা বলার চেষ্টা করছেন, আমি তার দু একটা ইন্টারভিউ রিসেন্টলি দেখেছি, যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছতে পারে নাই সেইগুলো আমরা গণভোটে নিয়ে জনগণের মতামত নিয়েছি, এটা তাদের ব্যক্তিগত এবং না। জনগণ মতামত দিয়েছে। এটা জাহিদ ভাই, এটা আপনাদের মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বলতে চান, আপনি যদি দেখতে চান আমি তারিখ উল্লেখ করে দিব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একাধিকবার বলেছেন এই ঐকমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যেগুলোর ব্যাপারে একমত হবে সেগুলো জুলাই সনদে থাকবে, আর যেগুলো একমত হবে না সেগুলো স্ব রাজনৈতিক দল নির্বাচনী ইস্তেহারে নিয়ে জনগণের কাছে যাবে ম্যান্ডেট নেওয়ার জন্য। স্বাক্ষরিত জুলাই সনদে সেই কথা সেইভাবেই আছে। তো সেইটাকে ব্যত্যয় ঘটিয়ে তাহলে এই কথাটা আপনি স্বাক্ষরের আগে কেন বললেন না? সেই প্রশ্ন করতেই পারেন, স্বাক্ষরের আগে কেন বললেন না? এবং যখন আমরা জানতে পারলাম আমাদের এই জুলাই সনদে স্বাক্ষরিত, যে জুলাই সনদের বাইরে গিয়ে এটা করা হচ্ছে, আমার মনে আছে সম্ভবত 2025 সালের 30 অক্টোবর আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রেজুলেশন নিয়ে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিতভাবে একেবারে পয়েন্টে পয়েন্টে তিনি কিন্তু কথাগুলো তুলে ধরেছিলেন, এবং তিনি প্রত্যাশা করেছিলেন যে সরকার এমন কোনো কাজ করবে না যেখানে আপনার জুলাই সনদের ব্যত্যয় ঘটবে। আচ্ছা, আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। ফয়সাল মাহমুদ, এই জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, এবং জুলাই আন্দোলনে যে এই নির্বিচারে গণহত্যা চালানো হলো, এর বিচার প্রক্রিয়া নিয়ে আপনার মূল্যায়নটা কি? দেখুন, জুলাইয়ের সময় যা ঘটেছে সেটার ডকুমেন্টেশন যদি বলেন, এটা ইউএনও তাদের রিপোর্ট দিয়েছে এবং এখানে ইন্ডিপেন্ডেন্টলি অনেকে কাজ করেছে। আমি নিজেও একটা প্রজেক্টে কাজ করেছিলাম, ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্টের। সো এই জিনিসগুলো ডিটেল ডকুমেন্টেশন আছে, যে ডকুমেন্টেশনগুলো দিয়ে আপনি ধরেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা নর্মাল যদি বাংলাদেশে নর্মাল ফৌজদারি আদালতেও যান, এই ডকুমেন্টেশনগুলো সেই কেসগুলোকে সেগুলোকে ব্যাকিং দিতে পারবে যদি কোনো কেস, যা কেসগুলো যেগুলো আছে। বাট প্রবলেমটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া বাংলাদেশে স্লো প্রসেস। এটাকে আসলে এক্সপেডিয়েট কিভাবে করা যাবে সেটা জুডিশিয়ারি, আবার এক্সপেডিয়েট করলে প্রবলেমটা হচ্ছে তখন দেখা যায় অনেক সময় মানুষ প্রশ্ন তুললে যে এই বিচার প্রক্রিয়া কি স্বচ্ছভাবে হচ্ছে কিনা। বাট এখন পর্যন্ত যদি আপনি আমার ওপিনিয়ন জানতে চান যে এই বিচার প্রক্রিয়ার যতদূর অগ্রগতি হয়েছে সেটা কি ভালো না মন্দ, আমি বলবো যে জিনিসটা আসলে স্লো। এখানে আমার মনে হয় জুলাইয়ের যে হত্যাগুলো হয়েছিল এটার জন্য যে রাষ্ট্র জড়িত ছিল, স্টেট অ্যাপারেটাস জড়িত ছিল, এই জিনিসগুলা অনেক ক্ষেত্রে কনক্লুসিভলি প্রুভেন হয়েছে, কারণ আমাদের অডিও রেকর্ড পাওয়া গেছে। আপনি ক্রাইমস ট্রাইব্যুনালে দেখেন আমাদের প্রচুর ডকুমেন্ট রায়গুলো এসেছে। বাট দেন এগেইন এটা তো আসলে বিচার প্রক্রিয়া নিয়ে কিছু বলার মুশকিলটা হচ্ছে বাংলাদেশের মতো জায়গায় যেখানে জুডিশিয়ারি এমনি স্লো চলে, কারণ কোর্টের যে ক্যাপাসিটি, স্পেশাল ট্রাইব্যুনাল করে হলে আপনি যদি কোনো রায় নিয়ে আসেন সেটা অনেক ক্ষেত্রে অনেক সময় প্রশ্নবিদ্ধ রয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে প্রসেসে চলছে, যে গতিতে চলছে সেটা একটু প্রশ্ন করা যায়। বাট আমার কাছে মনে হয় যে এটা প্রবাবলি এটাকে খুব বেশি সমালোচনা করার আসলে কিছু নাই, কারণ এইটা আমার ধারণা এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করা সদিচ্ছা বর্তমান গভর্নমেন্টেরও আছে, ইন্টারিম গভর্নমেন্টের তো ছিলই। সো আমার কাছে মনে হয় এটা নিজস্ব গতিতে যেটা আগাচ্ছে সেই গতিতে একটা রেজাল্ট আসবে। প্রিন্স, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। বিচার তো বিচারের গতিতেই চলবে, বিচার তো আমার আপনার গতিতে চলবে না। বিচারের যে সরকারের পক্ষ থেকে অনেক কিছু করার থাকে, সরকারও তো এখানে বেশি করে প্রসিকিউটর নিয়োগ দেওয়া, বেশি করে আগেও যেটা নিয়োগ দেওয়া ছিল করা, অনেক কিছু আমার জানা মতে সেই জিনিসটা আরো নতুন ভাবে পর্যালোচনা হচ্ছে, এবং এই বিচার প্রক্রিয়া থেকে দূরে সরে আসার কারো কোনো সুযোগ নাই। বরঞ্চ বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার নামে যদি আমি তড়িঘড়ি করতে চাই বা যাই, তাহলে অনেক কিছু সামনে চলে আসবে, যেগুলো আমরা প্রশ্নবিদ্ধ হব। আমরা চাই না সরকার কিংবা আদালত এখানে প্রশ্নবিদ্ধ হোক। আদালতে যে নিয়ম কানুন যেগুলো আছে সে সঠিকভাবে সেটা করে দিবে। হ্যাঁ, একটা বলতে পারেন যে প্রসিকিউশনের সংখ্যা বাড়ানো বা আরো কিছু বিষয়, কর্মকর্তার সংখ্যা যদি বাড়ানো হয়, কোর্টের সংখ্যা বাড়ানো, এখানে লজিস্টিক সাপোর্টেরও একটা ব্যাপার আছে। এখানে বিভিন্ন রকমের জায়গার সংকুলানের ব্যাপার, লোকের ব্যাপার, যে কাউকে তো আপনি এখানে দিতে পারবেন না, আপনাকে এখানে তো ওরকম লোক দিতে হবে। তো আমরা আশা করব যে এটা দ্রুত এই বিচারটা
মানে হবে, এবং ইতিমধ্যে কয়েকটি তো রায়ও হয়েছে, জি। সম্ভবত 2টি বা 3টি রায় জি, জি। হয়েছে, আরোগুলো রায় হবার প্রক্রিয়াধীন আছে। কিন্তু আজকের এই জুলাই মাসে আমরা সবচেয়ে যেটা জোর দিতে চাই, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এবং এই জুলাইয়ের যারা বিপ্লবটা ঘটিয়ে যারা আমাদের কাছ থেকে চলে গেল, এই যে শহীদ, শহীদ হয়েছে। তাদের পরিবারগুলো কি অবস্থা, জুলাই যোদ্ধা যারা আছে তাদের কি অবস্থা। আপনি জানেন যে এখনো প্রায় 54 জন জুলাই যোদ্ধা বিদেশে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে, এবং সেখানে হাসপাতালে তারা কাতরাচ্ছে, তারা কিন্তু চিরতরে পঙ্গু হওয়ার উপক্রম আছে। তাদের কি পরিস্থিতি এখন ধরেন সরকারের পক্ষ থেকে, এই যে আমরা তো আগেই বলেছি একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি। আমরা দেখছি যে ভারতে ককরোচ পার্টির ব্যানারে একটা আন্দোলন চলছে এই মুহূর্তে, এবং গত সোমবার এবং মঙ্গলবার, বিশেষ করে আজকে এবং গতকাল, এই 2 দিন ব্যাপক সংঘর্ষ হয়েছে দিল্লিতে। পুলিশের সাথে সংঘর্ষে অসংখ্য তরুণ আহত হয়েছেন, এবং তরুণরা, শিক্ষার্থীরা এই আন্দোলনকে চাঙ্গা করে রেখেছেন, যেটা বাংলাদেশের জুলাই আন্দোলনের সাথে অনেকটা মিলে যায়, যে রাজপথে তরুণরা, ছাত্ররা নেমে আসছে। এবং এইখানে প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে যেটার সূত্রপাত, পরবর্তীতে অনেকে মারা গেছেন এই আন্দোলন করতে গিয়ে, অনশনের ঘটনা ঘটেছে, এবং গতকালকে পার্লামেন্ট ভবন ঘেরাও হয়েছে। আজকে নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ছিল। এখানে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা এবং রাহুল দুইজনই গিয়েছিলেন, এবং খাগড়েও ছিলেন কংগ্রেস সভাপতি। তাদেরকে পুলিশ এক পর্যায়ে গ্রেফতার করে আটক করে নিয়ে যায়, এবং এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ফয়সল মাহমুদ, আপনি তো দীর্ঘদিন দিল্লিতে ছিলেন, এবং ভারতের এই অ্যাক্টিভিটিসগুলো নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করছেন। আপনার মূল্যায়ন এবং আপনার দৃষ্টিতে ওখানকার পরিস্থিতিতে কেমনভাবে দেখছেন? ধন্যবাদ। যে আন্দোলনটা ঘটছে তার কিছু প্রেক্ষাপটের দিকে আসি। যেমন ককরোচ জনতা পার্টি, এটা কিন্তু জাস্ট কয়েকদিন আগে হলো, এক্স্যাক্টলি ডেট বললে 28শে মে, এবং সেটার পিছনে যে ফরমেশনের পিছনে যে কারণ, সেটাও হচ্ছে অনেকটা, মানে এটার সাথে আপনি যদি এগেন, যেহেতু জুলাই মাসের কথা বললেন, যদিও ঘটনা ঘটেছিল মেতে, ছোট্ট একটা মিল আছে। যেমন আপনি জুলাই আন্দোলনের সূত্রপাত, অনেকে বলে যেটা প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে রাজাকারের ছেলেপেলেরা বেনিফিট পাবে নাকি মুক্তিযোদ্ধার ছেলেরা পাবে, সেখান থেকে কিন্তু ওই যে এরাপ্ট হয়েছিল যে তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার, ওই আন্দোলনটা। একই রকম ভাবে ওদের চিফ জাস্টিস, ইন্ডিয়ান চিফ জাস্টিস সূর্যকান্ত, উনি একটা কথা বলেছিল যে কথাটা তর্জমা করলে দাঁড়ায় যে ইন্ডিয়ার এই বেকার বা যারা আনএমপ্লয়েড ইয়ুথ আছে তারা অনেকটা ককরোচের মতো। তো এই ইনসাল্ট, এই স্লারটাকে তারা অনলাইনে জিনিসটা, মানে সবাই মিলে প্রচন্ড রাগ প্রকাশ করছিল। সেখান থেকে এই রাগকে পুঞ্জীভূত করে একজন ব্যক্তি, অভিজিৎ দীপকে ওনার নাম, উনি হচ্ছে এটাকে সংগঠিত করে একটা হ্যাশট্যাগ তৈরি করলো যে ককরোচ জনতা পার্টি, এবং এটা উইদিন 1 উইক এই জিনিসটা অনলাইনে ঘোষণা দেওয়ার পরে সম্ভবত তাদের 10 to 11 মিলিয়ন ফলোয়ার্স ইনস্টাগ্রামে, তাদের বোধহয় টোটাল সোশ্যাল মিডিয়া মিলে এখন বোধহয় 20-22 মিলিয়ন সম্ভবত। বাট প্রথম এক সপ্তাহে জাস্ট, এবং এটার পেজটা ছিল অসম্ভব, বললাম না, প্রথম এক সপ্তাহে কিন্তু 10 মিলিয়ন ফলোয়ার্স গেইন করা বেশ কঠিন বিষয়, এবং সেটা বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে সেটা ছাড়িয়ে গিয়েছিল এক সপ্তাহের মধ্যে। তো এটা তো পার্টি ফরমেশন হলো, ককরোচ জনতা পার্টি, সেটা হচ্ছে অ্যাংরি ইয়ুথের একটা পার্টি। তারা তাদের অ্যাভিনিউ তারা খুঁজতেছিল যে এই কোথায় তারা অ্যাঙ্গারটা প্রকাশ করবে। তারপরেই ওই ইন্ডিয়ার মেডিকেল এক্সামিনেশন এন্ট্রান্স এক্সাম, সেটার প্রশ্নপত্র ফাঁস হইলো। তো ওদের মেডিকেল এই এক্সামিনেশনে, এটা বিশাল জনগোষ্ঠী, ইন্ডিয়াতে বিশাল 1.3 বিলিয়ন মানুষের দেশ, বিশাল জনগোষ্ঠী এক্সামে পার্টিসিপেশন করে তাদের। তো এখানে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পরে এই অ্যাঙ্গারটাকে তারা চ্যানেল আউট করার একটা জায়গা খুঁজে পেল যে কেন প্রশ্নপত্র ফাঁস হলো। এবং এটার ঘটনাকে কেন্দ্র করে আমার লাস্ট চেক করেছিলাম বোধহয় 20 জনের মতো সুইসাইডও করেছিল, আমি যদি ভুল না করে থাকি, অ্যাটলিস্ট পুরো ইন্ডিয়া মিলে। তো এক্স্যাক্টলি পুরো ইন্ডিয়া মিলে। তো এই ঘটনাটাকে তারা, এই ইয়ুথরা একই সাথে জিনিসটাকে দেখলো, যেরকম এন্ট্রান্স এক্সামের তারা একটা দাবি তুললো, তাদের যে এডুকেশন মিনিস্টার, তার নাম বোধহয় ধর্মেন্দ্র প্রধান, হ্যাঁ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে। তার 3 দফা দাবি এই মুহূর্তে, সর্বশেষ কালকে আজকে যে মুভমেন্টটা হচ্ছে, 3 দফা আসছে। তো এটা ছিল ইনিশিয়ালি তারা এটা নিয়ে প্রথম দিকে মজার ব্যাপার হচ্ছে, যে বললাম তাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়িং এক সপ্তাহের মধ্যে 10 মিলিয়ন। প্রথম দিকে যখন তারা স্ট্রিট প্রোটেস্টের ঘোষণা দিল যে আসো আমরা রাস্তায় আসি দিল্লিতে, প্রথম দিকে কিন্তু ডজন খানেক লোক আসছিল, লেস দেন 50 প্রথম দিন এরকম। তারপর জিনিসটা, স্ট্রিট প্রোটেস্টটাকে মোবিলাইজ করা একটু কঠিন দিল্লিতে না আসলে, অনেক সময় অনলাইনে যে জনপ্রিয়তা থাকে সেটাকে স্ট্রিটে
এটাকে নিয়ে ট্রান্সলেট আসাটা। করা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু তারপরে ওদের সোনম ওয়াংচুক, উনি হচ্ছে ইন্ডিয়ার খুব নাম করা রেমন ম্যাক্সাসে পাওয়া ওই ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, উনি ঘোষণা দিল সম্ভবত 2রা জুন যে আমি তোমাদের ককরোচ জনতা পার্টির প্রোটেস্টের সাথে আমি আসবো এবং আমি দিল্লিতে আসবো। জি। তো এই ঘোষণা দেওয়ার পরেও জিনিসটা আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে দানা বাঁধছিল। পরে সেটা 28শে জুন সোনম ওয়াংচুক দিল্লিতে আসলো এবং সে অনশনে বসলো। এরপর থেকে জিনিসটা আসলে বেশ স্ট্রংলি দিল্লিতে Focused, এরপর থেকে এটা আসছে, হ্যাঁ, focus তখন পায় জিনিসটা একটা এরপর কিছু থেকে। হচ্ছে বোঝা যাচ্ছে। জি, জি। দিল্লিতে ছোট করে নিউজে আসছিল, বাট এটা আসলে এরাপ্ট করলে এই মানডেতে তারা ওই যে অনেকটা ওই যে আমাদের বাংলাদেশে ঢাকা ব্লকের যেরকম জি। জুলাই অভ্যুত্থানে দিয়েছিল, তারা হচ্ছে সংসদ চলো, মানে তাদের পার্লামেন্ট চলো একটা কালকে এটা করলো। এটা করার পরে অনেক মোবিলাইজ হইলো। কালকে পুলিশে অ্যাটাক হওয়ার পরে আরো মোবিলাইজ হলো এবং আজকে তারা হচ্ছে প্রাইম মিনিস্টারের বাসার সামনে, এবং এটা আজকে কিন্তু দেখলেন অপোজিশন লিডার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, জি। একই সাথে আপনার ওদের মধ্যে বহুজন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সবাই কিন্তু আজকে এদেরকে সাপোর্ট দিতে গেল। তারপর তাদেরকে ডিটেইনও করলো। সো এটা এখন এই মুহূর্তে দিল্লি খুব উত্তপ্ত অবস্থায় আছে। মানে দিল্লিতে এক কথায় বললে যে দিল্লিতে মানে এরকম আসলে বেশ অনেকদিন পরে এরকম প্রোটেস্ট বা এরকম বড় জিনিস তারা দেখলো। একসময় সিএ এনআরসির জন্য হয়েছিল, জি, জি। এর পরবর্তীতে এটাই আসলে, এবং এটা আমার স্কেলটা মনে হচ্ছে এটা ওটার থেকে বেশি। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনি কিভাবে দেখছেন এই আন্দোলনটাকে? একজন প্রতিবেশী দেশের রাজনৈতিক কর্মী হিসাবে আমি এই আন্দোলনকে সম্মান করি। ভারতের আভ্যন্তরীণ বিষয় হলেও বিষয়টি একটি সামাজিক আন্দোলন, যেটার যে মানুষের মৌলিক অধিকার যে শিক্ষা, সেই শিক্ষার দাবিতে সে আন্দোলন, যেটা ফয়সাল ভাই কিছুক্ষণ আগে তিনি বলছিলেন যে ককরোচ পার্টি নামে একটি পার্টি প্রতিষ্ঠিত হয়, সেই পার্টির প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল সেটাও তিনি উল্লেখ করেছেন। এবং সেখানে মেডিকেলের একটি কোশ্চেন আউট হওয়াকে কেন্দ্র করে সেটার বিরুদ্ধে যে তরুণদের ক্ষোভ, সেই ক্ষোভ এবং সেই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে প্রায় 20 জন তরুণের কিন্তু আত্মহত্যা, এটা কিন্তু মুখের কথা না। এবং সেই আত্মহত্যার কারণে এই বিষয়টা কিন্তু সেই দিল্লির বা ভারতের যারা তরুণ সমাজ তাদের মধ্যে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি এবং মোটা দাগে এটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ থেকে কিন্তু সেই আন্দোলন। তো যে প্রথমেই বললাম একজন প্রতিবেশী দেশের রাজনৈতিক কর্মী হিসাবে অবশ্যই আমরা এটাকে এই আন্দোলনকে মানে এই সেন্টিমেন্টকে আমরা সম্মান করি। তবে যে কোনো দেশের গণতান্ত্রিক রাষ্ট্রের একটি স্থিতিশীলতা এবং সেখানে দুর্নীতিমুক্ত একটা শিক্ষা ব্যবস্থা বা সামগ্রিক পরিস্থিতির সৃষ্টি হোক, সেটা আমরা সকলেই চাই। একটা গণতান্ত্রিক দেশের মানুষের মৌলিক অধিকারটা কি? আমরা ভারতকে সবসময় বলি একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। সেই গণতান্ত্রিক রাষ্ট্রের যে মৌলিক যে বিষয়গুলো ছিল, সেই মৌলিক বিষয়গুলো কি কতটুকু এখন বিদ্যমান, সেটা ভারতের মানবাধিকার কর্মী বলেন, রাজনৈতিক কর্মী বলেন, সাংবাদিক বলেন, তারাই কিন্তু সেগুলো নিয়ে প্রশ্ন তুলছেন। ফয়সাল ভাই প্রায় 1 বছরের মতো দিল্লিতে ছিলেন, উনি আমার থেকে ভালো বলতে পারবেন, খুব কাছ থেকে দেখার নিশ্চয়ই তার সুযোগ হয়েছে। তারপর আমরা বলি যে একটা রাষ্ট্রে যখন মানবিকতা না থাকে, সেখানে যদি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে যদি সুযোগ সৃষ্টি না হয়, বা কথা বলার স্বাধীনতা না থাকে, বা মানুষের মানে একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে যদি আপনার দমন করার ক্ষেত্রে ফ্যাসিবাদী আচরণ করা হয়, সেখানে যা ঘটার তা ঘটে, বাংলাদেশ হলো তার বড় প্রমাণ। তো আমরা দিল্লির এই সাম্প্রতিক আন্দোলনকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছি না। এটা একটি সমাজের একটি অংশের অসন্তোষ এবং তাদের প্রত্যাশার একটি বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। এবং ইতিহাস বলে, যখন মানুষ আপনার বঞ্চনার মধ্যে থাকে, যখন মানুষ একটা মানে অধিকারহীন অবস্থায় থাকে, তখন যে কোনো বিষয় নিয়ে কিন্তু তখনই কিন্তু একটা বৃহৎ আন্দোলনের সূচনা হয়, যেটা বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি এবং যার ফলশ্রুতিতে ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটেছে এবং একটা অন্তর্বর্তীকালীন শাসনের পর একটা জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বাস্তবতা দেখেন যে আমাদের ফ্যাসিবাদী যে শক্তি শেখ হাসিনা, যারা এই বাংলাদেশের জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজার হাজার তরুণকে নির্মমভাবে নির্দয়ভাবে হত্যা করেছে, যারা বাংলাদেশের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, দুর্নীতি লুটপাট করে যারা একদম আঙ্গুল ফুলে কলা গাছ তো বটেই, আরো যদি কিছু বিশেষণ দেওয়া যায় সেরকমই তারা হয়েছে, তারা আজকে ভারতে গিয়ে কিন্তু আশ্রয় নিয়েছে। ভারত একটা বৃহৎ ভারত একটা বৃহৎ রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র বলি। বাংলাদেশের যে গণ অভ্যুত্থান,
সেই গণ অভ্যুত্থানকে তাদেরও কিন্তু সম্মান করা উচিত। এবং আজকে এই যে ফ্যাসিবাদ যে সেখানে যে আশ্রয় নিল, আমরা ইতিমধ্যে এতদিন অনেক কথাই শুনেছি, কিন্তু সম্প্রতি একটি ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী তার সংসদে একটি যে বক্তব্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে কিন্তু এসছে। আমরা আগে শুনেছি ভারতের মানে বিভিন্ন সাংবাদিকরা লিখেছেন, কিংবা হাসিনার যে পলাতক কর্মীরাও বিভিন্ন সময় ফেসবুকে বা বিভিন্ন সময় বলে থাকেন যে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। জয়শঙ্কর বলেছেন, জয়শঙ্কর স্পষ্ট করে শেখ বলেছেন হাসিনা যে নিজে ভারতে আশ্রয় চেয়েছিল করেছেন এবং তাকে তারা আশ্রয় দিয়েছে। এর মধ্য জয়শঙ্কর দিয়ে এটা ভারত বলেছেন। অবশ্যই আমি আশা করব যে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার প্রতি তাদের যদি সমর্থন থাকে, সম্মান থাকে তাহলে তাকে শেখ এবং একটা হাসিনাকে আদালতে এই মুহূর্তে তো শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি, সুতরাং তার ফেরত এখানে দেওয়া উচিত। এবং এখানে বাংলাদেশের গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থার প্রতি তাদের সম্মান থাকা উচিত। আমরা আশা করি সেটা করবে, এবং ভারতেরও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি আমাদের সম্মান আছে এবং থাকবে। কিন্তু এই যে সমাজের যে বৈষম্য, এই যে গণতন্ত্রের প্রতি যে কমিটমেন্ট মানুষের, সেইটা আমাদের ফুলফিল করা উচিত, বৈষম্যগুলো থাকা উচিত নয়। আমি আগেই বলেছি, একটা প্রতিবেশী দেশের রাজনৈতিক কর্মী হিসাবে আমার যে চিন্তা, এটা আমার ব্যক্তিগত চিন্তা, আমি সেই চিন্তা থেকেই শুধু এই কথাগুলো বললাম। জনাব ফয়সাল মাহমুদ, বলা হচ্ছে আজকের মিডিয়া যেটা আসছে যে ভারতে তেলাপোকার উৎপাতে বিপর্যস্ত মোদী সরকার। আসলে কি মোদী সরকার বিপর্যস্ত হয়েছে, নাকি এটা তাদের গায়ে লাগেনি? আপনার কি মনে হচ্ছে এই আন্দোলনের ফেটটা কোন দিকে যেতে পারে? হেডলাইন হিসেবে হেডলাইনটা সুন্দর, তেলাপোকার উৎপাতে, কিন্তু এখানে বিষয়টা কি যে ইন্ডিয়া, আমি নিজে আজকে, আমি এখন একটা দৈনিক পত্রিকায় আছি, ডেইলি ওয়াদা নতুন, সেখানে আমি নিজে আজকে একটা লেখা লিখেছি। লেখাটার হেডলাইনটা হচ্ছে দ্য রেভলিউশন প্রুফ রিপাবলিক। জি, কারণ আমার কাছে, আপনি খেয়াল করে দেখেন 47-এ ইন্ডিয়ার জন্মের পর থেকে ইন্ডিয়াতে কিন্তু কোনো কালেই কোনো বিরাট আপরাইজিং বা রেভলিউশন বা কোনো কিছুই হয়নি। গোটা সাবকন্টিনেন্টের ইতিহাসে কিন্তু হয়নি। আপনি ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি পিরিয়ড ছিল তাদের প্রবাবলি আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পলিটিক্যাল ক্রাইসিসের সময়টা। এটা বাদে আপনি রিসেন্টলি ইভেন যদি দেখেন বড় যে, যেমন 2011 সালে আন্না হাজারে যেটা করেছিল কংগ্রেস গভর্নমেন্টের আমলে, সেটার কিন্তু বেশ বড় মানে তার মেইন দাবি যেটা ছিল লোকপাল বিল নিয়োগ, সেটার পরে সেটা শেষ। এখন আন্না হাজারে কোথায় কেউ কিন্তু বলতে পারবে না। আন্না হাজারে আছে, বেঁচে আছে, 89 বছর বয়স, মুম্বাইয়ের এক গ্রামে গিয়ে বসে আছে, কিন্তু বেঁচে আছে, কিন্তু কারো কোনো খোঁজ নাই। তারপরে বড় কি হলো, 2020 সালে আপনি যদি দেখেন একটা বেশ বড় প্রোটেস্ট ছিল, ওই ফার্মার্স রিফর্ম বিল যেটা মোদি গভর্নমেন্ট এনেছিল। দিল্লিতে টানা 1 বছর পাঞ্জাব হরিয়ানা থেকে প্রচুর ফার্মার, এক্স্যাক্টলি, এবং দিল্লিতে ঢোকার 3টা জায়গায় তারা 1 বছর অবস্থান করেছে। এখনো এরকম একটা নিউজ আমি কিন্তু দেখছি মিডিয়ায়। 2026-এ কিন্তু ফার্মার্স আবার প্রোটেস্ট শুরু হয়েছে, ছোট পরিসরে অবশ্য, কিন্তু খেয়াল করে দেখেন। এবং তারপর কি করলো মোদি গভর্নমেন্ট, কিন্তু সেই ফার্মার্স বিলটাকে রিপিল করলো, শেষ, ওই প্রোটেস্ট শেষ। সো ইন্ডিয়া, আমার কাছে মনে হয় ইন্ডিয়াতে আপরাইজিং হবে বা এরকম রেভলিউশন হবে এটা অসম্ভব মনে হয়। এটার একটা কারণ আছে। কারণ প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া একটা বড় দেশ, অনেক বড় দেশ, এবং খুবই ডাইভার্সিফাইড পপুলেশনের দেশ। ফেডারেল সিস্টেম তো 28টা স্টেট, 8টা ইউনিয়ন টেরিটরিজ। সেখানে আসলে ধরেন সাপোজ সেন্ট্রালে দিল্লিতে যে আন্দোলনটা হচ্ছে, এটার সাথে আপনি যদি সাউথে যান, ইস্টে যান, কোনো জায়গায় কেউ এভাবে রিলেট করবে না। যে ধরেন নিচে ঝাড়খণ্ডে আসে, সে কিন্তু এই আন্দোলনটার সাথে এভাবে রিলেট করতে পারছে না। সাউথের কারো এটা নিয়ে কতটুকু মাথা ব্যথা আছে, এটা আসলে দেখার বিষয়। ওদের কয়েকটা জিনিস, যেমন ওদের হচ্ছে ওদের গভর্নমেন্টের সিস্টেম, যেটা সবার প্রথমে আসে ইলেকশন। ওদের সারা বছর ধরে কিন্তু ইলেকশন চলে, 28টা স্টেট, প্রতিটারে বা তার ভিতরে প্রচুর ছোট ছোট, ওদের কিন্তু যে পঞ্চায়েত পর্যন্ত কিন্তু ডিসেন্ট্রালাইজড ওদের গভর্নমেন্ট। ওদের ব্যাপারটা কি, ওদের তো ইনসেন্টিভ আছে। যেমন ধরেন সাপোজ আপনি সারা বছর ধরে নির্বাচন হয়, আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে কিন্তু একটা বড় কারণ এই পুঞ্জীভূত ক্ষোভের, যে আমাদের এখানে শেখ হাসিনা আন্ডারে কোনো নির্বাচন ছিল না, মানুষের ভোটাধিকার নাই। কারো যদি ভোটাধিকার না থাকে, এটা কিন্তু সবচেয়ে প্রাইমারি কনসার্ন। ভোটাধিকার থাকলে কিন্তু এত বেশি ক্ষোভ আসে না যে আমি ভোট দিয়ে আমার গভর্নমেন্টকে চেঞ্জ করব। ভোটাধিকার হরণ করে ফেললে সবচেয়ে বেশি প্রবলেম হয়। তো ইন্ডিয়াতে কিন্তু এই ভোটাধিকার হরণ করা হয়নি এইভাবে। তো ইন্ডিয়াতে সারা বছর ধরে হয় কি, যে ইলেকশনগুলো হয়, কেউ যদি হারে তখন চিন্তা করে যে ছোট স্টেট ইলেকশন তারও নিচে যায়, সেখানে আমি আমার পঞ্চায়েতে ইলেকশন, আমি পরবর্তীতে ইলেকশন করে আমি আমার ক্ষমতায় ফেরত আসবো, এরকম কিছু। এই কারণে ওদের ওই ক্ষোভটা কখনো এরকম এরাপশনের পর্যায়ে যায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওদের দেশে আপনি যদি দেখেন, ওদের দেশের গভর্নেন্স সিস্টেম খুবই প্রফেশনাল। আমার কাছে মনে হয় যে আমি দিল্লিতে ছিলাম, দিল্লিতে যাদের সাথে এক্সিকিউটিভ ব্রাঞ্চে যে সমস্ত লোকদের সাথে কথাবার্তা বলেছি, তারা মোটা দাগে মোটামুটি প্রফেশনাল। তারা তাদের যে বলেন আয়রন ফিস্ট, যেটা ব্রিটিশ সিভিল সার্ভিস ছিল,
ইন্ডিয়ান সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিয়ানরা এখনো সার্ভিস maintain ইন্ডিয়ানরা এই করছে। জিনিসটা বাংলাদেশের থেকে অনেক বেশি প্রফেশনালি মেনটেন করে। আর লার্জ আরেকটা থার্ড বড় ফ্যাক্টর হচ্ছে ইন্ডিয়ান আর্মি খুবই তারা নন পলিটিসাইজ, মানে তাদের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন এখন পর্যন্ত 47 থেকে কখনো দেখা দেয়নি। তারা কিন্তু খুবই লার্জলি দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা, এগুলা মানে তাদের একটা আর্মির যে পারপাস, সেই পারপাসটাই তারা ইউজুয়ালি হোল্ড করে, এবং তারা পলিটিক্যাল ব্যাপারে খুব বেশি মেডল করে না। সো তাদের দেশে এই কারণে যত বড় আন্দোলন, যত বড় যেমন এই আন্দোলনটা একটা মোদি গভর্নমেন্টকে এটা একটা ঝামেলায় ফেলে দিচ্ছে, যে আপনি আপনার অপোজিশন মেইন লিডার রাহুল গান্ধীকে আপনি জেলে ভরে রাখছেন, বা আপনি নির্বিচারে মানুষ পিটাচ্ছেন রাস্তায়, দিল্লির রাস্তায়, এটা অপটিক হিসেবে ভালো না। কিন্তু এটা কি দানা বেঁধে, এটা কি এমন কিছু পর্যায়ে চলে যাবে যাতে মোদি গভর্নমেন্ট রিয়েল থ্রেটের মুখে পড়ে? আমার কাছে মনে হয় অসম্ভব, এটা কখনোই যাবে না। আমি ভিন্ন একটা প্রসঙ্গে আসি। আপনি যেহেতু 1 বছর দিল্লিতে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমরা ওই সময়টাও যদি বলি, মানে জুলাই অভ্যুত্থানের পর থেকে শুরু করে ইন্ডিয়ান মিডিয়াতে বাংলাদেশ বিরোধী প্রচারণা এমন অতীতে কখনো দেখা যায় নাই। যে এই যে ইন্ডিয়ান মিডিয়া মোদী সরকারের চেয়েও আরো এক ধাপ এগিয়ে এসে এখনো চলতেছে। আপনি যদি আজকের দিনেও বলেন যে তাদের এই ক্যাম্পেইনটা কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনো জায়গা থেকে এক ধরনের একটা ক্যাম্পেইন চলছে বাংলাদেশ বিরোধী। এইটার কারণ কি, এবং এটা এত ইন্টেন্সিফাই করলো কেন, এবং গভর্নমেন্ট এটাকে কিভাবে নেয়? ধন্যবাদ। এইটা আপনি একটা শব্দ বোধহয় আমরা সবাই এখানে শুনেছি, আমরা তিনজনই, গদি মিডিয়া বলে ওরা। গদি মিডিয়া বলে, হ্যাঁ গদি মিডিয়া। নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেটা গভর্নমেন্টের মধ্য দিয়ে বলতে পারে না, সেটা গদি মিডিয়া দিয়ে বলায়। আর গদি মিডিয়া বলতে আসলে কি, ওদের ব্রডকাস্ট মিডিয়াটাই আসলে গদি মিডিয়া। প্রিন্ট মিডিয়া কিন্তু এখনো কিছুটা তাদের ওই যে সেমব্লেন্স অফ রেসপেক্ট আছে, স্পেশালি বড় নিউজ পেপারগুলো তারা এখনো বেটার। হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস তারা ভালো, টাইমস অফ ইন্ডিয়া একটু প্রবলেম আছে। তো ওদের হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের এই গোটা আমলটাই, মানে আমি যখন ছিলাম, আমি সত্যিকার অর্থে যে এখানে আসলে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কারণ ওদের এখানে রেগুলার বেসিসে ওরা মিস ইনফরমেশন দিচ্ছে। প্রথমে তো তারা হচ্ছে মাইনরিটির অত্যাচার এখানে হচ্ছে, হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, এই নিয়ে তাদের একটা লম্বা সময়ের ক্যাম্পেইনই বলবো, তারা মিডিয়াতে কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন এগেইনস্ট বাংলাদেশ। এবং আমি আমার খেয়াল আছে, আমি আমার আসলে প্রেস উইং এর অফিস থেকে যখন এই রিপোর্টগুলো দেখতাম, ধরেন এনডিটিভি বা ইন্ডিয়া টুডে বা ইভেন টাইমস নাও, রিপাবলিকে আমি কোনোদিন 1-2 বার করে আর কখনো করি না, কারণ ওরা আসলে বেশি বাজে। আমি কিন্তু প্রেস উইং থেকে তাদেরকে অফিসিয়াল মেইল ইউজ করে তাদেরকে আমি প্রতিবাদ না, মানে অরিজিনাল ইনফরমেশনটা কি সেটা আমি জানাইতাম। একটা সিঙ্গেল দিনও তারা ওটা অ্যাকনোলেজ করে মেইল রিপ্লাই করেনি। ক্যারি আউট কি করতো, মানে আপনার এই প্রোটেস্টটাকে তারা কি ক্যারি আউট করতো তাদের ইয়েতে, না, মিডিয়াতে? আমি বললাম যে তারা আমি কি করতাম, যে আমি মেইল করে জানাতাম যে সঠিক ইনফরমেশন এটা, আপনাদের মিস ইনফরমেশন, সেটাতে অ্যাকনোলেজ করে বলবে হ্যাঁ আমরা রিসিভ করেছি, এবং রিসিভ ওইটাও করে নাই। হ্যাঁ, পত্রিকাগুলো তারা শুনতো, পত্রিকা যে সমস্ত জার্নালিস্টদের সাথে যোগাযোগ হয়েছিল তারা অনেক সময়, যেমন আমি বলতে পারি যে ইন্ডিয়ান এক্সপ্রেস, ওনার যে এডিটর ছিল রাজকমল ঝা, উনি খুবই ভালো। উনি পরবর্তীতে, মানে আমি বলতে পারি যে অ্যাটলিস্ট একটা সময় এরকম সঠিক তথ্য দেওয়ার পরে তার পত্রিকায় কোনো উল্টাপাল্টা নিউজ অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছিল। কত টাকা আপনি করবেন একজনের কথা শুনলো? এটা তো আসলে বিশাল ওদের মিডিয়া গ্রুপ। এখন এটা আসলে করার কিছু না। এখন মুশকিলটা হচ্ছে যে দেখেন, ওটা আসলে ওদের একটা স্ট্যান্স ছিল, কারণ আপনি খেয়াল করে দেখবেন ইন্টারিম গভর্নমেন্টের পরে যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, খেয়াল করে দেখেন ওরা কিন্তু বেগম খালেদা জিয়া যখন মারা গেল, তারপর থেকে শুরু করে কিন্তু বিএনপি গভর্নমেন্টের প্রতি খুবই সফট এক ধরনের তাদের মিডিয়া স্ট্যান্স ছিল, যে নতুন গভর্নমেন্ট চেঞ্জ। তারা ইউনুস গভর্নমেন্টকে পছন্দ করতো না, কিন্তু বিএনপি গভর্নমেন্ট তাদের পছন্দের, অ্যাটলিস্ট তারা কিছুটা সহানুভূতির রহমের দৃষ্টিতে তারা দেখছিল। এই কাভারেজ মিডিয়াতে, পজিটিভ কাভারেজ বিএনপি গভর্নমেন্টের প্রতি ছিল এপ্রিল পর্যন্ত, বড় জোর। মে থেকে কিন্তু আবার সেই ক্যাম্পেইন, আপনি খেয়াল করেছেন প্রিন্স ভাই কিনা জানি না, কয়দিন আগে আমি এটা প্রিন্স ভাইয়ের কাছ থেকে এটা শুনতে চাইবো, পাঠাতে পারবো আপনাকে। আবার এই পরিবর্তনটা ওনার দৃষ্টিতে পড়েছে কিনা, আপনার দৃষ্টিতে পড়েছে? তারা বলছে তারেক রহমানের গভর্নমেন্ট জঙ্গিদেরকে হারবর করছে, রাস্তায় কালেমাওয়ালা পতাকা, সমানে নিউজ আসছে আবার। কিন্তু আমি নিজে প্রতিবাদ করে ফার্স্ট পোস্ট, একটা রিলায়েন্স গ্রুপের একটা মিডিয়া আছে, ওই দিন এরকম লিখলো যে বাংলাদেশে তারেক রহমান গভর্নমেন্ট প্রশ্রয় দিচ্ছে জঙ্গিদের, এবং এখানে কালেমাওয়ালা পতাকা নাকি রাস্তায় নেমে গেছে। তা আমি এটা প্রতিবাদ করে একটা লেখা লিখলাম, ওরা লেখাটা ছাপাইলো, এটা ভালো যে প্রতিবাদ করে কেউ যদি লিখে লেখাটা ওরা ছাপায়, অ্যাটলিস্ট যদি ছাপানোর মতো হয়। সো এটাই বললাম যে ওরা কিন্তু, কারণটা কি, কারণ এখন দেখছে যে আসলে এটা আমার রিডিং, আমি এখানে বিএনপি কেও না, তারপরে বলছি বিএনপি গভর্নমেন্ট দেশের ইন্টারেস্টেই তারা ফরেন পলিসি ঠিক করছে বলে আমার বিশ্বাস, তাই না? সো তারা আসলে ইন্ডিয়ার তো আসলে কোনো তাদের ইন্টারেস্টকে সার্ভ করে তো এখানকার আমাদের দেশের গভর্নমেন্টের পারপাস না, কিন্তু ওরা ওই দৃষ্টিতে বোধহয় চাচ্ছিল এরকম কিছু একটা, এই কারণে পায়নি বলে আবার শুরু করে দিল। সো ওরা 2 মাস সময় দেয় নাই। এক্স্যাক্টলি 2 মাস ভালো কথা বললো, 4-5-6 নম্বর মাস থেকে কিন্তু জিনিসটা শুরু। আবার শেখ হাসিনাকে তো নামিয়ে দিয়েছে, ইন্টারভিউতে, বক্তৃতায়, সবকিছুতে তাকে আবার ক্যাম্পেইনে নামিয়ে দিয়েছে, কিন্তু মুখ বন্ধ করেছিল। এটাই এখন আবার দেখেন যে এখন রয়টার্সে কিন্তু ইন্টারভিউটা সিগনিফিকেন্ট,
পুশিনের কথা রয়টার্স ইন্টারভিউটা শেষ করি। রয়টার্স ইন্টারভিউটা সিগনিফিক্যান্ট কেন খেয়াল করে দেখেন, এর আগে যতগুলো ইন্টারভিউ ছিল সবগুলো ছিল রিটেন কোশ্চেন অ্যান্ড আনসার রিপ্লাই, রয়টার্সে কিন্তু অডিও। এক্স্যাক্টলি। তো এটা কিন্তু এক স্টেপ আগানো, এর পরবর্তীতে যে চেহারা দেখায় ভিডিও দিবে না সেটার গ্যারান্টি কি, তাই না? এটাও তো দিতে পারে। সেটা আমার কাছে মনে হয় তারা আসলে তাদের ওই যে গদি মিডিয়া তাদের পুরনো ক্যারেক্টারিস্টিক্সে ফিরে গিয়েছে। জনাব ইমরান সালি প্রিন্স ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে উনি কথা বলছিলেন, এবং এই মাত্র 5 মাসের বিএনপি সরকার, উনি যেটা বলছিলেন যে এপ্রিলে ফেব্রুয়ারি 17-18 তারিখে দায়িত্ব নিয়েছে এই গভর্নমেন্ট, 1.5 মাস সময় দিয়েছে, এপ্রিল পর্যন্ত উনি সময় দিয়েছে, মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 2.5 মাস, 2.5 মাস, 5 মাসের ভিতরে 2.5 মাস তাদের একটু কনফিডেন্সে ছিলেন। তো 2.5 মাস পরেই আবার বলছেন যে এপ্রিলের পর মে থেকে এসে এটার পরিবর্তন উনি লক্ষ্য করছেন। আপনি লক্ষ্য করছেন কিনা? দেখুন, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। তো আমরা প্রতিবেশী সুলভ আচরণ ভারতের কাছ থেকে আশা করি। আমরা তো সবসময় সুপ্রতিবেশী সুলভই আচরণ করি, কিন্তু আমরা ভারতের কাছ থেকে সেই ধরনের মানে সুপ্রতিবেশী সুলভ আচরণ বিভিন্ন সময় আমরা পাই নাই। বিশেষ করে বিগত আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী একটি মানে দলে পরিণত হওয়া, সরকারে পরিণত হওয়া বা গণতন্ত্রকে হরণ করা, মানুষের অধিকারকে হরণ করার ক্ষেত্রে মানুষ বলে সেখানে ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, এবং আমরাও সে সময় ভারতের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আওয়ামী লীগকে এইভাবে মানে মানে তাদের ফ্যাসিবাদী কার্যক্রমে এইভাবে সমর্থন না দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে ভারতকে আমরা দেখেছি যে আসলে তারা সেভাবেই সমর্থন দিয়েছে। যাক, গণ অভ্যুত্থান পরবর্তী আমরা সেই বাংলাদেশে থেকে আমরা বারবার কিন্তু ভারতের কাছ থেকে সেই ধরনের মানে ভূমিকা আমরা প্রত্যাশা করছিলাম, যেটা আমি এর আগের পর্বে আমি বলেছি, কিন্তু সেই ভূমিকাটা কিন্তু আমরা পাই নাই। এবং পরবর্তীতে আমাদের ফয়সাল ভাই যেটা বললেন, গণ অভ্যুত্থানের পরে সেই ভারতের মিডিয়াগুলিতে, বিশেষ করে গদি মিডিয়াতে যে ধরনের আপনার প্রচারণা চালানো হয়েছে, আমিও নিজেরাও দেখেছি যে ধরনের প্রচারণা চালানো হয়েছে, যেগুলো খুবই ভিত্তিহীন, অমূলক, এবং এগুলো দুই দেশের সম্পর্ককে কিন্তু আরও খারাপ করেছে। আমরা আশা করেছিলাম নির্বাচিত সরকার আসার পরে হয়তো একটা পরিবর্তন ঘটবে, কিন্তু তারপরে আপনারাই বলেছেন প্রথম 2-2.5 মাস তারা আমাদেরকে সেভাবেই ট্রিট করেছে, কিন্তু পরবর্তীতে হঠাৎ করেই এপ্রিল থেকে আমরা দেখছি যে তাদের সে ধরনের কার্যক্রম কিন্তু নেই, বরঞ্চ উল্টো কিছু কার্যক্রম, পুশিন, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মানে হাসিনাকে দিয়ে কথা বলানো, কিংবা দেশের ভিতরে আশ্রিতা শেখ হাসিনা, তাকে দিয়ে হঠাৎ করে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়া, তিনি বাংলাদেশে আসবেন, তা বাংলাদেশে আসুক, আমরা তো মানা করিনি, তিনি তো বাংলাদেশে ফেরারই চিঠি দেওয়া হয়েছে। কিন্তু গতকালকে তো ফরেন স্টেট মিনিস্টার বললেন যে ওখানে যে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব যে আছেন তাকে ফেরত মানে হাইকোর্টের রায় সহ দেওয়া হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। আমরা চাচ্ছি সে আসুক। এখন আমাদের এই যে দেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদের যে নাক গলানো বা হস্তক্ষেপ, এটা কখনোই বাংলাদেশের মানুষ এবং আমরা কেউ সমর্থন করি না। আমরা কেন এই ঘটনা ঘটলো, দেখুন, আমরা বাংলাদেশকে আর তাবেদার রাষ্ট্রে পরিণত হতে দেব না। বাংলাদেশ স্বাধীন দেশ, সার্বভৌম রাষ্ট্র, এবং সেখানে আমাদের যে নীতি, সরকারের নীতি, যে সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ যেরকম আমরা আভ্যন্তরীণভাবে আমরা এটা প্রতিষ্ঠিত করতে চাই, এবং একইভাবে আমরা আন্তর্জাতিকভাবেও সেটা প্রতিষ্ঠিত করতে চাই। হ্যাঁ, শোনা যায় ভারত আশা করেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরটি হবে ভারত, এবং শোনা যায় যে এখানে তারা কিছু প্যাকেজ ডিলও নাকি তারা করতে চেয়েছিল। কিন্তু আমাদের বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেখানে অমীমাংসিত বিভিন্ন বিষয় রয়েছে। সেই অমীমাংসিত বিষয়গুলোকে অমীমাংসিত রেখে কোনো প্যাকেজ ডিল হতে পারে না। এবং বাংলাদেশের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী কোথায় যাবেন সেটা একান্তভাবেই বাংলাদেশকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে, এবং আমরা তো মানা করিনি আমরা প্রধানমন্ত্রী ভারতের সফরে যাবেন না, বরঞ্চ আমরা প্রত্যাশা করছি যে বিষয়গুলো রয়েছে এগুলো ভারতের সফরের মতো পরিবেশ তৈরি হলে অবশ্যই প্রধানমন্ত্রী ভারতে সেখানে যাবেন, কোনো অসুবিধা নেই। তো এটা আমরা সকলের সাথেই প্রতিবেশী সুলভ আচরণ করতে চাই, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু সেটা একতরফা হতে পারে না।
এবং ধরেন এই যে আমাদের তিস্তা যে ব্যারেজ নির্মাণ করা, পদ্মা ব্যারেজ নির্মাণ করা, এটা তো আমাদের দেশের স্বার্থে আমরা করেছি। আমরা কোনো দেশকে বিপদগ্রস্ত করার জন্য আমরা করি নাই, কোনো দেশের ক্ষতি করার জন্য কিন্তু আমরা কোনো নদীতে আমরা বাদ দিই নেই। বরঞ্চ দেখেছি আমাদের আমাদের যে প্রায় 54টি নদী রয়েছে, মানে আন্তর্জাতিক নদী দুই দেশের মধ্যে দিয়েই এসছে, কিংবা চীন থেকে ভারত হয়ে বাংলাদেশে এসছে, সেসব নদীতে উজানে ভারত বাদ দিয়ে আমাদের পানি সব আটকিয়ে দিচ্ছে। তো আমরা তো এখানে মরুভূমি হওয়ার মতো, তো আমাদের দেশের সেই নদীতে সেই জলাধার তৈরি করে সেই পানি ব্যবহার করে আমরা আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবো না? আমরা মানুষের কর্মসংস্থান করতে পারবো না? আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পারবো না? এটা আমাদের এখতিয়ার। এখন এইটা যদি কারো আপনার মানে করতে হয় তাহলে তো সেটা হবে না। এখন তো বাংলাদেশের আমাদের কি দরকার? আপনার গত 17টা বছর, ফয়সাল ভাইও জানেন, আপনিও জানেন, যে 17টা বছর এখানে উন্নয়নের নামে যে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, মানুষের কর্মসংস্থান হয়নি, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনার সাথে তার পরিবার এবং কিছু লোকের হয়তো ভাগ্যের পরিবর্তন হয়েছে, সাধারণ মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটে। আর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমার এখন ফার্স্ট প্রায়োরিটি সেটা। সেই জন্য আমাকে যদি চীন কেন, ইউরোপ আমেরিকা যদি যেতে হয়, যদি আমাকে সৌদি আরব যেতে হয়, যদি আমাকে ভারতে যেতে হয়, যাব, সেখানে কোনো সমস্যা নাই তো। কিন্তু সেইটার জন্য যে আপনার এপ্রিল মাস থেকে একেবারেই অন্যরকম একটা প্রোপাগান্ডা চলবে, এটা আসলে কামনা করি না। আমরা ভারতের সাথে এখনও সুপ্রতিবেশী সুলভ আচরণ করি। আমরা আমাদের বর্ডারের নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে, সেটা আমরা ভারতের কাছ থেকে সহযোগিতা চাই। এখানে যেন পুশিং না ঘটে, এখানে যেন বর্ডার কিলিং না হয়। এবং সামনে কিন্তু এই গঙ্গার পানি চুক্তি যেটা, এটা ডিসেম্বরে এটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তিস্তার পানি চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা, কোনো সমাধান নাই। এবং গঙ্গা পানি যে ন্যায্য হিস্সা, এটা ইতিমধ্যে আমরা যেরকম আভ্যন্তরীণভাবে কাজ করা শুরু করেছি, ভারতের সাথেও কিন্তু আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিভিন্ন আলোচনা কিন্তু চলছে। আমাদের এই যে শেখ হাসিনা 96 সালে তো বোধহয় চুক্তি করলো, গঙ্গা চুক্তি, যে চুক্তি করেছিল, সেই চুক্তিতে বাংলাদেশে যে স্বার্থহানি ঘটেছে, নিশ্চয়ই বিএনপি সরকার সেই একই ধরনের স্বার্থহানি ঘটতে দিবে না। আমরা যদি এই ধরনের সেই শেখ হাসিনার মতো চুক্তিতে সম্মত হতাম, তাহলে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ই সেই চুক্তিতে হতে পারতো। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সেটাতে, তারপরেও তো ওই সময় 77-এর যে চুক্তি ছিল, তারপরে 77-এর চুক্তি ছিল, যেটা শেখ হাসিনা প্রণীত চুক্তির থেকে অনেক বেটার ছিল। গ্যারান্টি ক্লজ ছিল, আমি এত পানি পাবো, সেটা গ্যারান্টি, সেটা ক্লজ ছিল 96 এর এগ্রিমেন্টে যেটা ছিল। কিন্তু সেটা তো শেখ হাসিনার চুক্তিতে ছিল না। এটা নতজানু চুক্তি এবং ভারতের বাংলাদেশের স্বার্থকে ভারতের পায়ে জলাঞ্জলি দেওয়ার চুক্তি ছিল। তো আমরা কোনো দেশের সাথে সেই ধরনের চুক্তি করতে চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার, আমাদের পানির যে আন্তর্জাতিক নদীর যে পানির যে ন্যায্য অধিকার, সেটা আমরা চাই। সেই আগামী যে বৈঠক হবে গঙ্গা পানির চুক্তির মানে রিভিউ তো বলে যে রিভিউ যে হবে, সেখানে আমাদের অধিকারকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই। এবং একই সাথে আমরা দুই দেশের সুপ্রতিবেশী সুলভ আচরণ আমরা চাই। আমরা প্রতিবেশীকে তো পরিবর্তন করতে পারবো না, আমাদের প্রতিবেশী আমাদের সাথে ভালো আচরণ করুক, সেটা আমরা চাই। আমরা তো সবসময় ভালো আচরণ করছি, আমাদের কোনো রাগঘাট নাই। আর কেন ভারত সফর আগে হলো না? শুধু এই একটা মানে ছোট্ট মানে একটা কি বলা যায় এটাকে, কি ইস্যু, ছোট এই কোনো ইস্যু হতে পারে না। একটা ছুতাকে কেন্দ্র করে আপনি এই ধরনের প্রচারণা হতে পারে না। আপনার হাতে তাস আছে শেখ হাসিনা, এই তাসকে আপনি ব্যবহার করবেন, সেটা হতে পারে না। ফয়সাল মাহমুদ, লাস্ট 1 মিনিট আপনার। এবং শেখ হাসিনা যে অন্য দেশের তাবেদার ছিল, সেটা শেখ হাসিনার শাসনকালেও তিনি সেটা প্রমাণ করেছেন, এখনো প্রমাণ করেছেন। তাবেদাররাও যারা তাবেদারি মানে শাসন জারি রাখতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তারাও কিন্তু প্রমাণ রাখছে যে তারা কিন্তু বাংলাদেশে এরকম গুটি কয়েক রাজনীতিবিদদের আপনার তাদের দোসর হিসাবে ব্যবহার করছে, দাবার গুটি হিসেবে তারা ব্যবহার করছে। ফয়সাল মাহমুদ, আপনার কাছে 30 সেকেন্ড, আমরা শেষ অনুষ্ঠানে আমি প্রিন্স ভাইয়ের কথা সূত্র ধরে একটা কথা বলি। আমরা কিন্তু নেইবার হিসেবে খুব ভালো, ইন্ডিয়ার নেইবার হিসেবে আমরা কিন্তু ভালো। আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া যদি ভালো প্রতিবেশী চাই, আমরা কিন্তু সেরকমই একজন। সো আমরা আশা করব ইন্ডিয়া যে ভুল করেছিল, আমার কাছে মানে ভুলই বলবো, যে তারা
একটা দলের সাথে সম্পর্ক করেছিল, পিপল টু পিপল কানেকশন না করে। না করে। আমরা আশা করব সেই জিনিসটাকে শুধরে তারা জেনুইন পিপল টু পিপল কানেকশন করুক, তাহলে দুই দেশের সম্পর্ক খুবই ভালো থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। নতুন সাবজেক্ট নিয়ে